রিফাত ব্যঙ্গ করে বলল, কি হয়েছে সোনা তোমার? শুভ্র টেবিলে রাখা একটা ধারালো ফল কাটার ছুরি হাতে তুলে নিয়ে হিংস্র গলায় বলল, সামনে থেকে যা বলছি, না হলে তোর এমন জায়গায় নজর দেবো যে পরে তোর বউ ভবিষ্যতের অন্ধকার দেখে আমার নামে মামলা ঠুকবে যে কেন আমি সব শেষ করে দিলাম। রিফাত হাবলার মতো চোখ গোল গোল করে বলল। ভবিষ্যৎ অন্ধকার দেখবে কেমন রে? শুভ্র টেবিল থেকে ছুরিটা উঁচিয়ে রিফাতের দিকে এগোতে এগোতে পৈশাচিক গলায় বলল, কারণ তোর তো আর তখন কিছুই থাকবে না রে, আমি সব কেটে উড়িয়ে দেব। রিফাত এবার সত্যি ভয় পেয়ে পিছিয়ে যেতে যেতে আর্তনাদ করে বলতে লাগলো, দেখ শুভ্র, এত বড় সর্বনাশ করিস না। আরে জীবনেও কোনোদিন মামা হতে পারবি না তুই। শুভ্র ঠোঁটের কোণে এক পৈশাচিক শয়তানি হাসি ঝুলিয়ে ধীরে ধীরে রিফাতের দিকে এগোতে থাকলো। রিফাত আতঙ্কে বিছানায় সেটে গেছে। শুভ্র যখনই ছুরিটা রিফাতের আসল জায়গায় লক্ষ্য করে মারতে যাবে, ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে কেউ চিৎকার করে উঠল, আহ! শুভ্র আর রিফাত দুজনেই প্রচণ্ড অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে দেখল মিহি দাঁড়িয়ে আছে। ও ভয়ে দু হাত দিয়ে নিজের চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। পরিস্থিতি বেগতিক দেখে শুভ্র সাথে সাথেই হাতের ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়ে একদম স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে মিহির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কারো রুমে ঢুকতে হলে যে পারমিশন নিতে হয় সেটা কি জানিস না? মাথায় কি একদম ম্যানার্স নেই তোর? মিহি সাবধানে চোখ দুটো খুলে কয়েকবার পলক ফেলল। তারপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে ভাইয়া রিফাত ভাইয়াকে তুর্য ভাইয়া ডাকছে, তাই রুমের দরজা খোলা দেখে সরাসরি ভেতরে চলে আসছে। রিফাত এতক্ষণে ধরে প্রাণ ফিরে পেল। সে মিহির দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলল, তোমার হায়াত যেন অনেক বেশি হয় মিমি। একদম ঠিক সময় এসেছো তুমি, না হলে এই শালা এতক্ষণে তোমার ভবিষ্যৎ কাটতে শুরু করেছিল। রিফাতের কথার গুড় মানে মিহি বা শুভ্র কেউই না বুঝতে পেরে ওর দিকে অদ্ভুতভাবে ভুরু কুঁচকে তাকালো। রিফাত নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে হেসে সামাল দিয়ে বলল, আরে আমি জাস্ট মজা করেছি। শুভ্র বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, ইডিয়েট একটা। বলেই শুভ্র হন হন করে রুম থেকে বের হয়ে গেল। রিফাত লম্বা একটা শ্বাস ফেলে মিহির দিকে তাকিয়ে রহস্যময় হাসল। সে বলল, ধন্যবাদ তোমাকে আমার বউয়ের ভবিষ্যৎটা বাঁচানোর জন্য। মিহি এবার কথাটার মানে বুঝতে পেরে প্রচণ্ড লজ্জা পেল। ও আমতামতা করে বলল, ছি ভাইয়া, কি বলছেন এসব? রিফাত মুচকি হেসে বলল, শোনো, সত্যি কথা বলতে লজ্জা পেতে নেই, তাই সত্যিটাই বললাম। কি বলতে পারে, এই ভবিষ্যৎটা হয়তো তোমারও হয়ে যেতে পারে। মিহি কানে হাত দিয়ে তবা করার ভঙ্গিতে বলল, নাউজুবিল্লাহ, আপনি থাকেন তো আপনার এসব আজে বাজে কথা নিয়ে। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে পা রাখল, কিন্তু সেখানে গিয়ে ওর মেজাজ একদম তুঙ্গে উঠল। দেখল ওর মহারানী কি সুন্দর আয়েশ করে দোলনায় বসে বই পড়ছে। শুভ্র বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে নিজের ভিতরের আগুন শান্ত করার একটা ব্যর্থ চেষ্টা করল। তারপর খুব ধীর পায়ে নিঃশব্দে হৃদির একদম সামনে গিয়ে এক বিশাল ছায়া নিয়ে দাঁড়িয়ে রইল। হৃদি তখনও এক মনে বিড়বিড় করে পড়ছে। ও যে উপন্যাসের পাতায় এতটাই ডুবে আছে যে সামনে জমের মতো কেউ দাঁড়িয়ে আছে সেটা টের পাওয়ার কোনো হুঁশই নেই। হঠাৎ হৃদির মনে হলো তার সামনে কেউ এক পাহাড় সমান স্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে। ও চমকে চোখ তুলে শুভ্রকে ওভাবে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভয়ে হাত থেকে ঠাস করে বইটা মাটিতে পড়ে গেল। হৃদি তড়িঘড়ি করে উপুর হয়ে বইটা তুলতে গেলে শুভ্র বাজের মতো ছো মেরে সেটা আগে তুলে নিল। এক পলক বইটার প্রচ্ছেদে চোখ বুলিয়ে ও হৃদির দিকে তাকিয়ে হিমশীতল গলায় বলল, তাহলে আমার সাথে কথা না বলে এই উপন্যাস পড়া হচ্ছে আপনার? হৃদি কোনো পাল্টা জবাব দিল না। ও মুখে একরাশ তাচ্ছিল্য নিয়ে শুভ্রর হাত থেকে বইটা নিতে গেল। শুভ্রর সাথে সাথে বইটা দূরে সরিয়ে দিয়ে হৃদির একটা হাত খপ করে ধরে হাঁচকার টানে নিজের একদম কাছে নিয়ে এলো। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? কথা কেন বলছিস না? মুখে কি তিতা বিষ লেগেছে?
হৃদি তবুও নির্বিকার। ও শুভ্রের লোহার মতো শক্ত আঙ্গুলের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। হৃদির এই নীরব অবাধ্যতা শুভ্রর মাথার রগ যেন ছিঁড়ে ফেলছে। ও মুহূর্তে হৃদিকে টেনে নিয়ে গিয়ে ছাদের রেলিং আর দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল। ওর চোখের কোণে চোখ রেখে পৈশাচিক গলায় ফিসফিসিয়ে বলল, রিদি, আমাকে খেপিয়ে দিস না, ফল কিন্তু একদম বিষাক্ত হবে। হৃদির এবার সত্যিই জেদ চেপে গেল। লোকটা নিজেকে ভাবে কি, ভালোবাসে বলেই কি যা খুশি তাই করবে? ও চিৎকার করে বলে উঠল, আপনার সাথে আমার কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আমি কথা বলবো না আপনার সাথে। আপনি আমার থেকে যোজন যোজন দূরে থাকবেন, একদম কাছে আসবেন না, আর ছোবেনও না আমায়। শুভ্রর চোয়াল শক্ত হয়ে এক বিভৎস রূপ ধারণ করল। ও কর্কশ গলায় গর্জে উঠল। কি বললি তুই? আবার বল, কুইক, আবার বল। হৃদিও বিন্দুমাত্র না দমে বুক ফুলিয়ে জেদি গলায় আবার বলল, আপনার সাথে আমি কথাই বলবো না, বলবো না, বলবো না, বলবো না। আর আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, একদম ছোবেন না আমায়। শুভ্র এক মুহূর্ত থমকে গিয়ে এক পাশবিক হাসি দিল। ও পৈশাচিক গলায় বলল, তোর থেকে আমি দূরে থাকবো? তোকে ছোবো না আমি, এটা বলতে চাইছিস তুই? হৃদিও জেদি গলায় উত্তর দিল। হ্যাঁ। শুভ্রের চোখে তখন অদ্ভুত নেশা। ও হিংস্র গলায় বলল, ওকে, ঠিক আছে, ছোবো না। এই দেখ, আমি তোকে ছোবো না। কথাটা শেষ হতে না হতেই হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির ঠোঁটজোড়া নিজের করল গ্রাসে বন্দি করে নিল। ও ভুলেই গেল যে তারা এখন দিনের আলোয় খোলা ছাদে দাঁড়িয়ে আছে। ও কোনো আদর বা সোহাগ নয়, বরং কামড় দিয়ে নিজের জমানো সব রাগ মেটাচ্ছে। শুভ্রের মস্তিষ্ক কাজ না করলেও হৃদি হুঁশ ঠিকই আছে। ও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে এই পাশবিকতা থেকে মুক্ত করতে। শুভ্র এত জোরে আক্রমণ করছে যে হৃদির চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। ও যত নড়ছে শুভ্র তত হিংস্রভাবে ঠোঁটে আক্রমণ করছে। হৃদির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারিয়ে ফেলবে। শুভ্র তখন কোনো হুঁশ নেই। ঠিক তখনই ছাদের দরজার ওপাশ থেকে এক গণবিদারী চিৎকার শোনা গেল। শুভ্র! কারো চিৎকারে শুভ্রের যেন ঘোর কাটল। ও এক ঝটকায় হৃদিকে ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। ওর বুকটা কামারের হাঁপাড়ের মতো ওঠানামা করছে। হৃদিও দেয়ালে পিঠ ঠেকিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। ওর ঠোঁট ফেটে রক্ত ছুঁয়ে পড়ছে আর দু চোখ বেয়ে অবিরল ধারায় জল নামছে। শুভ্র ছাদের দরজার দিকে তাকিয়ে দেখল শাহেরা চৌধুরী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। ওনার ফর্সা মুখটা রাগে আগুনের মতো লাল হয়ে গেছে। শাহেরা চৌধুরীকে দেখে হৃদি ভয়ে নীল হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে নিজের মুখ দুই হাতে ঢেকে ফেলে শাহেরা চৌধুরীর বড় বড় পা ফেলে এগিয়ে এলেন। শুভ্র কিছু বুঝে ওঠার আগে বাতাসের বেগে ওনার হাতটা উঠল আর ঠাস করে একটা প্রচণ্ড চড় পড়ল শুভ্রর গালে। চরের শব্দে ছাদের স্তব্ধতা যেন খান খান হয়ে গেল। শাহেরা চৌধুরী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বললেন, ছি! তুই আমার ছেলেটা বিশ্বাস করতেও আমার কষ্ট হচ্ছে। একবারও লজ্জা করলো না তোর এমন নোংরামি করতে? শুভ্র নিজের জ্বলে যাওয়া গালটা এক হাত দিয়ে চেপে ধরে ধরা গলায় বলল, আম্মু, শান্ত হও। আমি আমি তোমাকে সব বলছি। শাহেরা চৌধুরী এবার যেন আরও বেশি জ্বলে উঠলেন। ওনার সারা শরীর থরথর করে কাঁপছে। উনি গর্জে উঠে বললেন, কি শুনবো আমি? সব তো নিজের চোখেই দেখলাম। কতটা পাপ করলে নিজের পেটের ছেলের এমন জঘন্য কাজ দেখতে হয়? তুই এমন জানোয়ার হতে পারিস এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। শুভ্র মাথা নিচু করে অপরাধীদের মতো দাঁড়িয়ে রইল। ও বিড়বিড় করে বলতে চাইল, আম্মু, তুমি যা দেখছো তা মিথ্যে নয়, কিন্তু কিন্তু রিদিয়া আমার আমার শাহেরা চৌধুরী ওর কথা শেষ করতে না দিয়েই এবার তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, কি? হৃদি কি তোর? বল, থামলি কেন? শুভ্র এবার এক পলক হৃদির দিকে তাকালো। হৃদি তখনও মাথা নিচু করে মেঝেতে পাথরের মতো বসে আছে। ওর চোখের জল সমানে ঝরছে। শুভ্র বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে শাহেরা চৌধুরীর চোখের দিকে সরাসরি তাকিয়ে গম্ভীর গলায় বলল,
আম্মু, রিদি আমার বিবাহিত স্ত্রী। কথাটা শোনার সাথে সাথে সাহেরা চৌধুরীর মাথা যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। তার পায়ের তলার মাটি সরে যাওয়ার দশা। তিনি বড় বড় চোখ করে অবিশ্বাস্য গলায় চিৎকার করে উঠলেন। কি? শুভ্র দ্রুত এগিয়ে গিয়ে ওর মায়ের দু কাঁধ শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করে বলল, আম্মু, তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। প্লিজ আম্মু, একটু রিল্যাক্স হও। সাহেরা চৌধুরী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তিনি শুভ্রর হাত সরিয়ে দিয়ে চিৎকার করে বললেন, কি বললি তুই? রিদি তোর বিবাহিত স্ত্রী? আমার সাথে কি তুই ইয়ার্কি করছিস শুভ্র? শুভ্র চোয়াল শক্ত করে দারাজ গলায় বলল, না আম্মু, আমি একদম মজা করছি না। তোমার কি মনে হয় তোমার ছেলে এমন সিরিয়াস বিষয়ে মজা করার মতো ছেলে? রীতি সত্যি আমার বিয়ে করা স্ত্রী। কথাটা শোনার সাথে সাথে সাহেরা চৌধুরীর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। তিনি সহ্য করতে না পেরে সোজা জ্ঞান হারালেন। শুভ্র চট করে ওনাকে ধরে ফেলল, না হলে উনি সিমেন্টের মেঝেতে আছাড় খেতেন। মুহূর্তেই শুভ্রর ভিতরে শান্ত ভাবটা উবে গিয়ে সেখানেই চণ্ডাল রাগ ভর করল। ও রক্তচক্ষু নিয়ে হৃদির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, সব তোর জন্য হয়েছে। খুব তেজ না তোর? এই তেজ কমানো সব কৌশল এই সাইফান চৌধুরী শুভ্রর খুব ভালো করে জানা আছে। দেখে নিব তোকে আমি। ডাক্তার এসে সাহেরা চৌধুরীকে ভালো করে পরীক্ষা করলেন। স্টেথোস্কোপটা সরিয়ে নিয়ে গম্ভীর মুখে জানালেন যে অতিরিক্ত মানসিক চাপের ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। বাড়ির সবাই তখন উৎকণ্ঠা নিয়ে সাহেরা চৌধুরীর শয্যা পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। শুধু শুভ্র নেই সেখানে। শুভ্র তখন বাড়ির পিছনের পুকুর পাড়ে অস্থির পায়ে পায়চারি করছে। মায়ের সামনে গিয়ে দাঁড়াতেও আজও নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। রাগের চোটে শুভ্র পুকুর পাড়ে একটা পুরনো গাছের ছাল খামচে ধরল। ওর কপালের রগগুলো রাগের দপদপ করে ফুলে উঠেছে। হৃদির ওপর ওর রাগটা চরমে। কোনোভাবে নিজেকে ও শান্ত করতে পারছে না। বারবার ওর হাতের মুষ্টি শক্ত হয়ে আসছে, আবার শিথিল হচ্ছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নিজেকে শাসন করলো, না না, আমাকে কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোলের বাইরে চলে গেলে সব কিছুই হাতের বাইরে চলে যাবে। কন্ট্রোল সাইফান চৌধুরী, আউট অফ কন্ট্রোল হওয়া যাবে না। বেশ কিছুক্ষণ পর শুভ্রা হন্তদন্ত হয়ে পুকুর পাড়ে ছুটে এসে বলল, ভাইয়া, তুমি এখানে? আম্মুর জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি আসো। কথাটা বলেই শুভ্রা আবার ভিতরের দিকে দৌড় দিল। শুভ্র নিজের ঠোঁট গোল করে কয়েকবার বড় বড় শ্বাস নিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে ও ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। হাঁটতে হাঁটতে ও সোজা সাহেরা চৌধুরীর ঘরে গিয়ে ঢুকলো। হৃদি তখনও ঘরের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। শুভ্রকে ঘরে ঢুকতে দেখে সাহেরা চৌধুরী ক্লান্ত চোখে সবার দিকে তাকালেন। তারপর ধরা গলায় বললেন, তোমরা সবাই এখন এই রুম থেকে যাও। আমি শুভ্রর সাথে একা কথা বলতে চাই। সাহেরা চৌধুরীর হুকুমে ঘরের সবাই একে একে বেরিয়ে গেল। হৃদি ঘর থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একবার শুভ্রর দিকে তাকালো। শুভ্রও তখন এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতেই হৃদি তড়িঘড়ি করে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্রর সাথে সাথে একদম ছোট বাচ্চার মতো অপরাধী মুখে করুণ সুরে ডাক দিল, আম্মু। ছেলের ডাক শুনে সাহেরা চৌধুরী ঝট করে মুখ ঘুরিয়ে নিলেন। শুভ্র পরিষ্কার বুঝতে পারল তার আম্মু ভীষণ অভিমান করেছে। ও ধীর পায়ে এগিয়ে এসে সাহেরা চৌধুরীর বিছানার পাশে বসল। মায়ের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মিনতির স্বরে বলল, আম্মু শোনো না, তুমি তো কিছু না শুনেই শুধু শুধু আমার উপর রাগ করছো। সাহেরা চৌধুরী এবার মুখ ফিরিয়ে ধরা গলায় বললেন, কি শুনবো শুনি? যে ছেলে নিজের মাকে না জানিয়ে একা একা বিয়ে করে ফেলতে পারে, সে আর যাই হোক আমার ছেলে হতে পারে না? যা তুই এখান থেকে। তুই আমার শুভ্র না। আমার শুভ্র তো আমাকে অনেক ভালোবাসে। শুভ্র এবার আলতো করে সাহেরা চৌধুরীর দুই গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে আনলো। তারপর খুব নরম স্বরে বলল, আম্মু, আগে আমার কথাটা তো একটু মন দিয়ে শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করবো, প্রমিস। সাহেরা চৌধুরী এবার স্থির দৃষ্টিতে শুভ্রর দিকে তাকালেন। শুভ্র বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ফেলে
একে একে সব সত্যি সাহেরা চৌধুরীর সামনে মেলে ধরল। পুরো ঘটনা শুনে সাহেরা চৌধুরীর চোখ তো বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। তিনি অস্পষ্ট স্বরে বলে উঠলেন, বলিস কি? তার মানে হৃদিকে নির্বাণ বিয়ে করতে চেয়েছিল? শুভ্র মাথা নিচু করে ধরা গলায় স্বীকার করল। হ্যাঁ আম্মু, সেদিন পরিস্থিতি এমন ছিল যে আমি ওকে... শুভ্রর কথা শেষ করার আগেই সাহেরা চৌধুরী হাত নেড়ে বাধা দিয়ে বলে উঠলেন, তাই আমি ওকে হুট করে বিয়ে করে নিলাম, তাই তো? কিন্তু তুই কি একবারও ভেবে দেখেছিস তোর বাবা জানলে কি হবে? উনি আত্মীয়র মধ্যে আত্মীয়তা করা একদমই পছন্দ করে না। এই বিষয়টা জানাজানি হলে বাড়ির অবস্থা কি হবে সেটা কি এক মুহূর্তের জন্য তোর মাথায় এসেছে? শুভ্র দ্রুত তার মায়ের হাত দুটো নিজের শক্ত মুঠোয় পুড়ে নিল। চোখে মুখে প্রবল আকুতি নিয়ে বলল, আম্মু, আমার উপর একটু ভরসা রাখো, আমি সব ঠিক করে দেবো। জাস্ট আমাকে অল্প কিছু সময় দাও। সাহেরা চৌধুরীর কপালে চিন্তার ভাঁজ ফেলে গোমরা মুখে বললেন, তবুও তোর বাবা জানলে তোর ফুপির সাথেও চরম রাগারাগি করবে। তুই তো তোর বাবার জেদ চিনিস। উনি একবার বিগড়ে গেলে আর কাউকেই পরোয়া করেন না। শুভ্র এবার পরম মমতায় তার মায়ের হাতের তালুতে একটা উষ্ণ চুম্বক খেলো। তারপর আত্মবিশ্বাসের সাথে মৃদু হেসে বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। আর তোমার ছেলে বেঁচে থাকতে কোনো অন্যায় হতে দেবে না। তুমি শুধু তোমার শুভ্রের উপর একটু বিশ্বাস রাখো। সাহেরা চৌধুরী ছেলের মুখের দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ওনার দীর্ঘশ্বাসের সাথে যেন একটা চাপা কষ্ট বেরিয়ে এলো। তারপর একদম নিচু আর ভেজা গলায় প্রশ্ন করলেন, ভালোবাসিস হৃদিকে? শুভ্রর সাথে সাথে নখ কামড়াতে কামড়াতে বিরক্তির সুরে বলল, না, ওর মতো মেয়েকে ভালোবাসা যায় না। ভালোবাসি না আমি। সাহেরা চৌধুরী ছেলের কথা শুনে এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ঝট করে শুভ্রর কানটা শক্ত করে মুচড়িয়ে ধরে হেসেই ফেললেন। হ্যাঁ, ভালোবাসা যায় না বলেই তো ৭-৫ না ভেবে হুট করে বিয়ে করে নিলি। আমি কি তোর মা হয়ে কিছু বুঝি না রে? কি ভাবিস তুই নিজেকে? শুভ্র ব্যথায় উহ উহ করে উঠল। তারপর সাথে সাথে দাঁড়িয়ে সাহেরা চৌধুরীর কাজ জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, এর জন্যই তো তুমি পৃথিবীর বেস্ট আম্মু। কিচ্ছু বলতে হয় না, তার আগে ছেলের মনের ভাষা সব বুঝে দাও। সাহেরা চৌধুরীর ছেলের আদর দেখে মৃদু হেসে বললেন, হয়েছে, থাক, এত তেল মারতে হবে না। আগে এটা বল, তুই যে ওকে ভালোবাসিস সেটা কি ও জানে? শুভ্র একটু থমকে গিয়ে নিচু স্বরে বলল। না আম্মু, এখনো বলিনি। সাহেরা চৌধুরী আকাশ থেকে বললেন। তিনি অবাক হয়ে বললেন, বলিস কি, এখনো বলিস নাই? কিন্তু কেন? শুভ্র আবার বিছানায় মায়ের পাশে বসে গুমরা মুখে বলল, কারণ ও বড্ড বেশি লাফালাফি করে, যেটা আমার একদমই সহ্য হয় না। তার উপর যদি এখন ওকে আমার ভালোবাসার কথা বলি, ও তো মাথায় চড়ে আরো বেশি লাফালাফি শুরু করবে। সাহেরা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বোঝাতে লাগলেন, পাগল ছেলে, খুশিতে মানুষ তো একটু পাগল হবেই। তাই বলে কি মনের কথা এভাবে চেপে রাখা যায়? শোন, ভালোবাসা বেশি প্রকাশ করাও ভালো না, আবার একদম প্রকাশ না করে থাকাও ভালো না। একতরফা ভালোবাসা না প্রকাশেই সুন্দর লাগে। কিন্তু যখন দুজন দুজনকে ভালোবাসে, তখন সেই ভালোবাসা গোপন রাখলে শুধু ভুল বোঝাবুঝি আর সমস্যারই সৃষ্টি হয়। আর আমার যতটুকু ধারণা, হৃদিও তোকে ভালোবাসে। তাই দুইজন যখন দুজনকে পছন্দ করিস, তখন মনের কথাটা জানিয়ে দেয়াই ঠিক। ভাবিস না আমি শুধু তোর মা। আমি একদিকে যেমন তোর মা, অন্যদিকে তোর সবচেয়ে বড় বন্ধু। তাই বন্ধু হয়েই বলছি, হৃদিকে তোর মনের কথাটা আজই জানিয়ে দে। সাহেরা চৌধুরীর কথা শুনে শুভ্রর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ও সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবারও জাপটে ধরে মায়ের কাঁধ জড়িয়ে ধরল। গভীর মমতায় সাহেরা চৌধুরীর গালে একটা শব্দ করে চুমু খেয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, আম্মু, তুমি এত ভালো কেন বলো তো? তুমি আসলে এই পৃথিবীর সব থেকে সেরা আম্মু। আমি জানতাম আমার আম্মু সব সময় আমার পাশে থাকবে। আই লাভ ইউ সো মাচ আম্মু। সাহেরা চৌধুরী ছেলের কপালে হাত বুলিয়ে দিয়ে স্নেহমাখা গলায় বললেন, আই লাভ ইউ টু মাই সান। এখন বল, আমি যা যা বললাম তা তুই করবি তো? শুভ্র একটু লাজুক হেসে সাহেরা চৌধুরীর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি বলেছো আর আমি করব না তা কি হয়? আমি খুব তাড়াতাড়ি ওকে আমার মনের কথা জানাবো। আমাকে জাস্ট একটু সময় দাও, কথা দিচ্ছি সবটা জানিয়ে দেব।
সাহেরা চৌধুরী ছেলের চিবুক ছুঁয়ে অবিশ্বাসের সুরে খানিকটা টিটকারি দিয়ে বললেন, সত্যি তো, নাকি পরে আবার মত বদলে ফেলবি? শুভ্র সাথে সাথে নিজের কান ধরে বাচ্চার মতো মাথা নেড়ে বলল, একদম সত্যি, সত্যি সত্যি, তিন সত্যি।